This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে কোয়েল যেরকমটা বলছিল যে সমস্ত খবরে সমস্ত ব্রেকিং খবরে আমাদের নজর রয়েছে, আমাদের সহকর্মীরাও আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভ দত্তও আমাদের সঙ্গে রয়েছেন। এদের প্রত্যেকের কাছেই যাব এক এক করে। প্রথমে আমরা একটু চোখ রাখি ললিত ঝাঁয়ের খবরে, কারণ একটার পর একটা তথ্য সামনে আসছে সংসদের ওই আতঙ্কের পর। যেটা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, এই ললিত ঝাঁ নাকি প্রমাণ লোপাটে মরিয়া মোবাইল পুড়িয়ে ফেলেছিল, যে মোবাইল পুড়িয়ে দিলে আর কোনো প্রমাণ পাওয়া যাবে না। এই ললিতকে ইতিমধ্যে জেরা শুরু করা হয়েছে এবং রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দুজন ডেপুটি কমিশনার ও একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা দফায় দফায় এই ললিতকে জেরা করছেন এবং সেখানেই জেরার মধ্যে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সে, যে মোবাইল পুড়িয়ে ফেলেছিল এবং মোবাইল পুড়িয়ে যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা করে। কিন্তু কেন মোবাইল পুড়িয়েছেন সে তারও ব্যাখ্যা দিয়েছেন। সূত্রে খবর, সংসদে আনার পর ঘটনার ভিডিও করে সেখান থেকে রাজস্থানে পালিয়ে যায় এই মূল অভিযুক্ত। কথা বলবো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, প্রথম এমন গতকাল অবধি এমন তথ্য সামনে আসছিল যে এরা শুধুমাত্র এনজিওর সাথে যুক্ত, এদের কোনো সেরকম সন্ত্রাসবাদী ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এমন কি বিষয় যে প্রমাণ লোপাটের জন্য মোবাইলটা পুড়িয়ে ফেলেছে এই ললিত ঝাঁ, এবং পাশাপাশি এখন যেটা জানাও যাচ্ছে সে রাজস্থানে চলে গেছিল, ভয় পেয়ে কোথাও দিল্লিতে ব্যাক করেছে এবং তারপর আত্মসমর্পণ। সিজার, দেখো, এখন পর্যন্ত ললিত ঝাঁ গতকাল আত্মসমর্পণ করবার পর ললিত ঝাঁর দুই বন্ধু যারা রাজস্থানের বাসিন্দা মহেশ এবং কৈলাসকেও আটক করা হয়েছে, কারণ মহেশের কাছেই রাজস্থানে নগরে চলে গিয়েছিল ললিত। এবং ললিতের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা পার্লামেন্টে সেদিন অ্যাক্টিভলি এই গোটা অপারেশনে পার্টিসিপেট করেছিল তাদের প্রত্যেকের মোবাইল কিন্তু ছিল ললিতের কাছে। ললিত যেটা ভিডিও করেছে সেই ভিডিও সে তার বিভিন্ন বন্ধুদের সঙ্গে, অর্থাৎ সমমনোভাবাপন্ন এবং সংগঠনের সঙ্গে যুক্ত তাদের কাছে সেটা শেয়ার করেছে এবং সেটা সে দাবি করেছে গতকাল রাতভর অ্যাডিশনাল সিপি স্পেশাল সেল এবং ডিসিপি স্পেশাল সেল তাদের যে ইন্টারোগেশন হয় সেখানে তিনি দাবি করেন, ললিত দাবি করেন যে সমস্ত মোবাইলই নাকি সে পুড়িয়ে ফেলেছে, এটা দাবি। এবং এই জায়গায় দাঁড়িয়ে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি পুলিশের একটি টিম নগরে পৌঁছেছে এবং মহেশ ও কৈলাসের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, কারণ মহেশই এই ললিতের জন্য হোটেলের ব্যবস্থা করে দিয়েছিল। এবার এখানে যে প্রশ্নটা তুমি করছো, প্রথম কথা হচ্ছে এখন যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে পুলিশের বিভিন্ন ধরনের ট্র্যাকিংয়ের ক্ষেত্রে মোবাইল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্যাজেট, এবং সেখানে সে হয়তো চেষ্টা করছে তার যে বাকি সঙ্গীরা, অর্থাৎ এই গোটা ইয়েতে যে 6 জনের নাম এখন পর্যন্ত উঠেছে, 6 জনই কিন্তু পুলিশ হেফাজতে এখন পর্যন্ত। সেই পুলিশ হেফাজতে 6 জন আসার পর তাদের যে গোটা নেটওয়ার্কটা রয়েছে, অর্থাৎ তাদের যে সামাজিক সংগঠন হোক, তার পেছনে অন্য কোনো সংগঠন হোক, সেই সংগঠনের বাকি নেটওয়ার্কটা যাতে প্রকাশ্যে না আসে সেই কারণেই সে মোবাইল পুড়িয়েছে, এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব উল্লেখযোগ্য, যেটা তোমাকে গতকালও বলছিলাম, এইদিকে পশ্চিমবঙ্গে যেমন সাম্যবাদী সুভাষ সভা নামে একটি সংগঠনের নাম আসছে, ঠিক তেমনই রাজস্থানে আসছে ভগৎ সিং ফ্যান ক্লাব। মহেশ যেমন ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য, অর্থাৎ এই ধরনের ছোট ছোট স্প্লিন্টার বিভিন্ন সংগঠনকে সামনে রেখে এই গোটা অপারেশনের প্রস্তুতি হয়েছে। কিন্তু এটাও উল্লেখযোগ্য, গোটা দেশ থেকে বাছাই করা এরকম 6 জন বা 8 জন এলো এবং এরকম একটা সিনক্রোনাইজড অপারেশন করতে গেলে এরকম স্প্লিন্টার সংগঠন যেগুলো মূলত রাজ্যভিত্তিক কাজ করে সেটার পক্ষে সম্ভব নয়। তার মানে তার পেছনে এই সংগঠনগুলোকে জোড়ার জন্য অন্য কোনো শক্তি আছে, অন্য কোনো সংগঠন রয়েছে যারা এই সংগঠনগুলোকে জুড়ে এই গোটা পরিকল্পনাটাকে রূপায়িত করেছে নিখুঁতভাবে। সিজার, পাশাপাশি এই যে বিশেষ জুতো পরে তারা সংসদ ভবনে প্রবেশ করেছিল, মানে আগে থেকে তারা তো বাদল অধিবেশনের এই কি করেছে, এটাও জেনেছে যে জুতোর চেকিং হয় না, তারপরে আলাদা করে বিশেষ জুতোর অর্ডার দেওয়া, ডেফিনেটলি একটা বড় কোনো মাথা এর পেছনে রয়েছেই। এই ব্যাপারে আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, তোমাকে যেখান থেকে শেষ করলাম, অর্থাৎ একটা বড় মাথা যে গোটা অপারেশনকে নিখুঁতভাবে সেটাকে চক আউট করা হয়েছে এবং সেই চক আউট করবার জন্য তার আগে রেকি করা হয়েছে এবং রেকি করতে গিয়েই কিন্তু জানা গিয়েছে যে সাধারণত সংসদে ঢোকার ক্ষেত্রে ভিজিটারদের জুতো সেটা সেইভাবে চেক করা হয় না, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই ক্যানিস্টারগুলোকে নিয়ে যাওয়ার জন্য জুতোটাকেই তারা ব্যবহার করেছে। এই জুতো বানানো হয়েছে লখনৌতে, সাগর শর্মা। সাগর এই জুতোর ব্যবস্থা করে, স্থানীয় একজন
চর্মকারকে দিয়ে সে জুতোর তলায় যে ক্যাভিটি তৈরি করে সেখানে ক্যানিস্টারগুলো ঢোকানোর ব্যবস্থা করে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এদেরকে জেরা করে আরেকটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে জানা গেছে, 7টা ক্যানিস্টার কেনা হয়েছিল, সেগুলো কিনেছিল মূলত অমল শিন্ডে, সে লাতুর থেকে কেনে এবং সেটা হ্যান্ডওভার করে সাগরকে মুম্বাইয়ের কুর্লাতে। এবার কুর্লাতে হ্যান্ডওভার করার পর তাদের কিন্তু প্রত্যেকের কাছে স্পষ্ট নির্দেশ ছিল সংসদ ভবনে ঢোকার পর ওই ক্যানিস্টার থেকে ইয়েলো স্মোক বেরোনোর পর তারা যেন সেই ক্যানিস্টার না ছড়ে, অর্থাৎ তারা প্রথম থেকেই বোঝাতে চেয়েছিল যে তারা কারুর ক্ষতি করতে চায় না এবং এই ক্যানিস্টারগুলো কোনো ধরনের বোমা বা কোনো ধরনের বিস্ফোরক নয়, যে কারণ তারা নিজেরা ধরে রেখেছিল। অর্থাৎ এখানেও কিন্তু পূর্ব পরিকল্পনা। একদম আমরা আবারও তোমার সাথে কথা বলবো। এদিকে এই যে বং কানেকশন এই ঘটনার সঙ্গে নীলাক্ষ গতকাল পর্যন্ত সংবাদ মাধ্যমের সঙ্গে সব রকম সহযোগিতা করেছে এই নীলাক্ষ আইচের পরিবার, কিন্তু আজ হঠাৎই মুখে খুলো, কারণটা কি? নীলাক্ষর পরিবারের দাবি যে কারোর সঙ্গেই কথা বলতে নিষেধ করেছে দিল্লি পুলিশ। আরো ভালো করে অনন্ত বলতে পারবে। অনন্ত, দেখো মঞ্জিরা, এখনো পর্যন্ত দেখো তোমাকে দেখাচ্ছি আমি, পুরো দরজা জানলা সব বন্ধ, তালা দেওয়া, ভিতরে কাউকে প্রবেশ নিষেধ এবং কারোর সাথেই তারা কথা বলছেন না। তাদের যে নিজস্ব যারা লোক আত্মীয় স্বজন তারা ছাড়া তাদের বাড়িতে প্রবেশ নিষেধ। আমরা তার বাবার সাথে, নীলাক্ষের বাবা নিলয়বাবুর সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন দিল্লি পুলিশ বলেছে কারোর সাথে কথা না বলতে। এখন সেটা দিল্লি পুলিশের অর্ডার না তারা এইটা একটা বাহানা যে তারা কোনো কিছু লুকাতে চাইছেন বা সামনাসামনি আসতে চাইছেন না। যদিও এই পরিবারের পর যে এই ঘটনা শোনার পরে এলাকায় যথেষ্ট একটা প্রভাব পড়েছে যে হালি শহরের বুকে এরকম একটা ঘটনা সংসদ ভবনে এরকম তার সাথে জড়িত নীলাক্ষ, তারা ভেবেই উঠতে পারছেন না। তবে এই যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু দিল্লি পুলিশ আসবে এমন একটা আমরা শুনতে পাচ্ছি যে দুপুর নাগাদ দিল্লি পুলিশ এখানে আসতে পারে। তবে দিল্লি পুলিশ এসে তারা কি জিজ্ঞাসাবাদ করবে সেটাও একটা বিষয়, বা তাকে কিভাবে জেরা করবে না তাকে নিয়ে যাবে সেটাও একটা বিষয়। তবে এই দিল্লি পুলিশ আসলেই কিন্তু বোঝা যাবে যে কি ঘটনা। গতকাল রাজ্য পুলিশের তরফ থেকে তার মোবাইল এক্সপার্টরা তারা মোবাইল তার চেক করেছেন, তার মোবাইলে যথেষ্ট ডাটা ছিল, সমস্ত ডাটা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এই ললিত ঝার সাথে তার যে কথোপকথন কত কীরকম হতো, ললিত ঝার সাথে তার কত ঘনিষ্ঠতা ছিল, কিভাবে পরিচয়। বেশ নজর থাকবে তোমার সঙ্গে। আজ সকালবেলা পরিবারের কথা হয়েছে, কি বলছেন তারা একটু শুনি। দিল্লি পুলিশ বারণ করেছে, যা বলার ওনাকে বলুন, উনি আসলে ওনাদের থেকে আপনারা বাইক কখন বলেছে ফোন করেছেন, সকালে ফোন করে বলেছেন যা বলার মিডিয়াকে কিচ্ছু বলবেন না। এবার আসি সুজয় কৃষ্ণ ভদ্রের খবরে। 10 বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ তা কি খুলে দিতে পারবেন সুজয় কৃষ্ণ ভদ্র? এই প্রশ্ন হচ্ছে কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে যিনি গ্রেফতারের পরে গত 4 মাস ধরে আমার আপনার করের টাকায় সরকারি হাসপাতালে ভিআইপি পরিষেবা পাচ্ছেন। সুজয় ভদ্রের হৃদযন্ত্রের মাংসপেশি সক্ষমতা যাচাইয়ে এবারে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান টেস্টের পরামর্শ দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকরা। এই পরীক্ষা সরকারি হাসপাতালে কোথাও না হয় এবারে বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে এসএসকেএম বলছে। তবে TV9 বাংলার হাতে আবার এ নিয়েই চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে যে এসএসকেএম কর্তৃপক্ষের এই দাবিটা সঠিক নয়। এসএসকেএম এই যন্ত্রটা রয়েছে, শুধুমাত্র যন্ত্রী নেই, অর্থাৎ ব্যবহারকারী কেউ নেই, কেউ জানেন না যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়, তার অভাবে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে এই যন্ত্র। সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কথা বলবো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আমরা এর আগেও এইরকম ঘটনা, এরকম স্টোরি তুমি তুলে ধরেছিলে যে সরকারি হাসপাতালে কিভাবে দামি দামি যন্ত্র পড়ে নষ্ট হচ্ছে, ব্যবহার করা যাচ্ছে না। তারপর আবারও একই ছবি, এবং কোন সময় সামনে এলো না যখন সুজয় কৃষ্ণ ভদ্রের মতো এরম একজন মানুষের একটা গুরুত্বপূর্ণ টেস্টের বিষয়টি সামনে আসে। এসএসকেএম কর্তৃপক্ষ এই গোটা ব্যাপারটা চেপে গেলেন কেন? কোয়েল, দেখো, সরকারি স্বাস্থ্যক্ষেত্র সম্পর্কে একটা চালু রসিকতা হলো সরকারি স্বাস্থ্যক্ষেত্রে সব আছে আবার কিছু নেই। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গত 4 মাস ধরে এসএসকেএমে চিকিৎসাধীন থাকাকালীন অনেক রসিকতা তৈরি হয়েছে। তার তালিকায় নবতম সংযোজন হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য যে টেস্টের কথা বলা হচ্ছে, যে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, সেই টেস্টের জন্য যে যন্ত্র দরকার সেই যন্ত্র সরকারি হাসপাতালে নেই। সেই জন্য এসএসকেএম কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রের যারা কাস্টোডিয়ান তাদেরকে লিখে পাঠিয়েছেন, অনুমতি চেয়েছেন যে তাকে টেস্টের জন্য বাইরে নিয়ে যেতে হবে। বেসরকারি হাসপাতাল রয়েছে 3টি, সেই 3টি হাসপাতালের মধ্যে যে কোনো একটিতে এই টেস্ট করা সম্ভব।
এই অনুমতির জন্য তারা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে লিখেছেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে এই যে চিঠি লিখেছেন এসএসকেএম কর্তৃপক্ষ, তারা সবটা লেখেননি, তারা হসত্তমা হত ইতি গজ করেছেন। তার কারণ এই রোনাল্ড রস ব্লকে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে 1.5 কোটি টাকার যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে সুজয় কৃষ্ণ ভদ্রের মাংসপেশি কতখানি সক্ষম, যে পরীক্ষার জন্য এসএসকেএম কর্তৃপক্ষ জানতে চাইছেন যে দ্বিতীয়বার বাইপাস সার্জারি করবেন নাকি অ্যাঞ্জিওপ্লাস্টি করবেন, তার ব্লাড সার্কুলেশন কেমন রয়েছে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য যে টেস্ট, সেই টেস্ট কিন্তু এখানেই করা সম্ভব। এখানে সেই যন্ত্র রয়েছে, কিন্তু টেকনিশিয়ানের অভাবে সেই যন্ত্র গত 10 বছর ধরে কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এবার দেখা যাক আদৌ এই বিষয়টা সামনে আসার পরে এসএসকেএম ওই যন্ত্র ব্যবহারকারীকে খুঁজে পাওয়া যায় কিনা, অর্থাৎ যন্ত্রীকে খুঁজে পাওয়া যায় কিনা। আর অন্যদিকে বেসরকারি হাসপাতালে যেখানে এই টেস্টের কথা বলা হয়েছে সেখানেই বা টেস্ট হওয়ার পর কি রিপোর্ট সামনে আসে, নজর থাকবে সৌরভ।